সুপ্রিয় দর্শক, এই সময় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল আলম কাঞ্চন। সমসাময়িক বিষয়াদি নিয়ে আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান। আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান এবং রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ শাহেদ। আমি দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্টুডিওতে। সম্প্রতিকালে 2 থেকে 3টি বিষয় আলোচনা গুরুত্ব পেয়েছে আমাদের এখানে। তার মধ্যে যদি ধরে নেই আশকোনায় জঙ্গি হামলা, আশুলিয়া সাভারের গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ এবং রাজনৈতিক সংলাপ এবং অতি সম্প্রতি বিএনপি নেতা নজরুল ইসলামের একটি উক্তি। আমরা শুরুতেই, যেহেতু আপনি গার্মেন্টস শ্রমিকদের নিয়ে সম্ভবত আপনার একমাত্র পিএইচডি করা আছে আপনার শ্রমিকদের নিয়ে, আমি যদি শুরু করি গার্মেন্টস শ্রমিকদের নিয়ে। এই যে আন্দোলন করলো গার্মেন্টসদের, এই অবস্থান বা আন্দোলনের পদ্ধতিটাকে সঠিক মনে করেন কিনা? ধন্যবাদ। আপনি যেহেতু আমাকে উল্লেখ করেছেন, দেখেন আমি পিএইচডি করেছি 2010 সালে এবং লেবার মুভমেন্টসের উপরে, স্পেসিফিক্যালি গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে। আমার থিসিসের সর্বশেষ শব্দটি ছিল, লাইনটি ছিল যে যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্র গণতান্ত্রিক হবে, যতক্ষণ পর্যন্ত না মালিক শ্রমিকের সম্পর্ক ডেভেলপ না করবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের শ্রমিকদের উন্নয়নের জন্য একমাত্র পথ হচ্ছে স্ট্রিট প্রোটেস্ট। এটি ছিল আমার ফাইন্ডিংস এবং এটি আমি খুব শক্তভাবে এই কথাটি বলেছিলাম, যদিও অ্যাপারেন্টলি আমরা কেউই এটা চাই না, আমিও চাই না। কিন্তু বাস্তবতা এই কারণে বলছি আমি যে 1994 সাল থেকে আমরা দেখেছি একের পর এক শ্রমিকরা আন্দোলন করেছে, বিভিন্ন সময় ইন্টারভেন করেছে বিজিএমই, এবং তারা তাদের আন্দোলনকে বারবার বাধাগ্রস্ত করেছে। এইভাবে করতে করতে কিন্তু 2006 সালে আপনার মনে আছে যে কি ধরনের একটা অবস্থা তৈরি হয়েছিল। এবং প্রতিটি আন্দোলনের সময় আমরা একটা কথা খুব চমৎকারভাবে শুনি রাষ্ট্রের এজেন্সির তরফ থেকে, আমাদের মালিক পক্ষের থেকে, যে এটি একটি ষড়যন্ত্র। এই যে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আমাদের এত বছর ধরে একটি ইন্ডাস্ট্রি এভাবে চলছে, আমি মনে করি না যে শ্রমিকদের, আমাদের বাংলাদেশের মতো শ্রমিক পৃথিবীর কোথাও নেই। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এত অ্যালিজিয়েন্ট শ্রমিক পৃথিবীর কোথাও আপনি পাবেন না। জাস্ট বিকজ তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের আইডেন্টিটি, বিকজ তাদের অধিকাংশ হচ্ছে নারী এবং তাদের প্রথাগত শিক্ষার অভাব, তারা আদতেই তাদের যে একটা কালচারালি তারা অনেক সাইড। কিন্তু শ্রমিকদের পক্ষ থেকে কোনো লিখিত দাবি অথবা আন্দোলনের ঘোষণা কিছু না দিয়েই তারা কিন্তু কর্মে অনুপস্থিত থাকে। এটা আপনি মনে করছেন, এটা দীর্ঘদিন ধরেই সেখানে এরপরেও আমি খোঁজ নিয়েছি এবং আমি যতদূর জানি যে এগুলো দীর্ঘদিন ধরে এই অসন্তোষগুলো কিন্তু চলছিল। যখন থেকে এই মূলত এই বাড়ি ভাড়া বাড়ানোর এরকম একটা বিষয় যখন এসছে এবং একই সাথে আমাদের আগের যে ভাড়াটা আমাদের যে ওয়েজটা বাড়ানো হয়েছিল, তারপর থেকেই শ্রমিকদের বিভিন্ন সংগঠন থেকে পক্ষ থেকে এরকম বক্তব্য আসছিল যে মালিকরা এখন শ্রমিকদেরকে অনেক বেশি কাজ করতে হয়, কারণ একটা লাইনে 10 জনের জায়গায় তারা কোনো জায়গায় এটা 7 জন করে দিয়েছে ওই কাজটা। তো এই ধরনের অসন্তোষগুলো ছিল। আমি যেটা বলতে চাচ্ছি কি, যে আসলে এই যে আমাদের একটা মাইন্ডসেট, একটা জিনিসকে স্বাভাবিকভাবে দেখা। আপনার এখানে একটা পে স্কেল হয়েছে, আপনি খেয়াল করে দেখেন 1994 সালে 964 টাকা, 944 বা 40 টাকা ছিল মিনিমাম ওয়েজ। সেটা 12 বছর পরে মিনিমাম হয়েছে 1662 টাকা। সো ইউ হ্যাভ টু থিঙ্ক ইন দিস ওয়ে। এখন আপনি বলছেন আমরা একটা শ্রমিক, এবং তারপরে 3 বছর পরে আমি বলবো এই গভর্নমেন্ট রিলেটিভলি, এই সরকার এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেহেতু সাধারণ মানুষের রাজনীতি করেন, সেই কারণে কিন্তু তিনি এটাকে 3000 টাকা করেছেন 2010-এ, এবং 2013-তে এসে অল্প সময়ের ব্যবধানে কিন্তু এটা 5000 হয়েছে। সো আলটিমেটলি আমি মনে করি যে মালিক পক্ষের থেকে এই রিয়াকশনটা খুব বেশি হয়েছে। 750টা গার্মেন্টস ইন্ডাস্ট্রি লোকেটেড আশুলিয়ায়, 55টা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এটা হয়েছিল। আপনি হুট করে বন্ধ করে দিলেন। এই বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে আপনার এক ধরনের আগ্রাসী মনোভাব। মালিকরা যদি বন্ধ করে, আপনার শ্রমিকের কিন্তু কিছু হবে না। শ্রমিক কিন্তু 2 টাকা দিয়ে 3 টাকা হলে পারে, আর 1 টাকা হলে পরে চলবে। এটা বাস্তবতা বলছি। একটা মালিক কিন্তু তার যে জায়গায় নিয়ে গেছে তার ব্যবসাকে, সে কিন্তু বন্ধ রেখে চলতে পারবে না। মালিকও ক্ষতিগ্রস্ত হয়। আমি সেটাই তো বলছি।
কিন্তু তারপরেও তারা এই ধরনের এই যে জিনিসটা করে, আসলে তারা তো এটা এক ধরনের মেকানিজম তাদের, যে এক ধরনের এবং একটা মাইন্ডসেটেরও একটা বহিঃপ্রকাশ। আমি মনে করি যে আসার কথা যে গার্মেন্টস গুলো আজকে খুলেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং এই গার্মেন্টস গুলো খুলেছে। ওই আমি কথাটাই তো বললাম আপনাকে যে আলটিমেটলি মাননীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছে শেষ ভরসা বাংলাদেশের, এখন যে কোনো কিছুতে তাকেই আপনি সর্বশেষ। এবং তিনি যেহেতু আপনি নারায়ণগঞ্জের ইলেকশন দেখেন, আমরা নানা রকম কথা শুনেছি, কিন্তু তিনি এমন একটা প্রার্থীকেই বেছে নিয়েছেন এবং এমনভাবে তিনি তাকে মানে মানে আফল করেছেন যে আলটিমেটলি সাধারণ মানুষ কিন্তু সেটাতে খুশি হয়েছে। আমরা আসবো ওই প্রসঙ্গে, আমরা একটু সাহেব ভাইয়ের কাছে যাই। যদি আপনি আমাকে বলেন যে এটা আসার কথা যে প্রায় 6 দিন 20 তারিখ থেকে 55টি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ ছিল এবং তাদের এখন একটা আলোচনার মাধ্যমে গার্মেন্টসগুলো খুলেছে এবং শ্রমিক উপস্থিতিও কিন্তু ভালো। আমি একবার একটি মার্কেটিং ট্রেনিংয়ে গিয়েছিলাম হংকংয়ে। তো ওইখানে তারা একটা স্পিচ দিয়েছিল একজন ট্রেনার। তো সেখানে বললো যে দেখেন পুরো ব্যবসাটা ভিত্তি করে 4 পিলারের উপরে। 4 পিলারটা কি বলে? 1 পিলার হচ্ছে দি ওনার, যিনি মালিক, অ্যান্ড দ্য সেকেন্ড পিলার হচ্ছে যারা তার সাথে কাজ করে, অ্যান্ড দ্য থার্ড পিলার হচ্ছে অর্গানাইজেশন ইটসেলফ, অ্যান্ড দ্য ফোর্থ পিলার হচ্ছে ক্লায়েন্টস। একটার সাথে একটা অতপ্রতভাবে জড়িত। ক্লায়েন্টস না থাকলে অর্গানাইজেশনের কোনো মূল্য নাই, অর্গানাইজেশন না থাকলে কারোর কোনো মূল্য নাই, আর কারোর মূল্য না থাকলে মালিকের কোনো মূল্য নাই। তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা রিলেশন আছে। তো গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে মালিকরা যখন খুব স্ট্রাইকিং ফোর্সে তারা একটা ভূমিকা নেন, তাদের চিন্তা করা উচিত তাদের অর্গানাইজেশনের কি হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ক্লায়েন্টের কি হবে। আর শ্রমিকরা যখন একটা স্ট্রাইকিং ফোর্সে যায় তখন তাদেরও চিন্তা করা উচিত আমরা কিভাবে এই অর্গানাইজেশনটাকে বাঁচাবো, আর আমরা যদি ইন টাইম শিপমেন্ট না করতে পারি আমার মালিক আমাকে বেতন কোথা থেকে দিবে। দুইটা কিন্তু একদম পরিপূরক জায়গায়। এখানে বিষয় হচ্ছে যেটি জিয়া স্যার বলার চেষ্টা করলেন যে রিলেশনশিপ, মালিক এবং কর্মচারী রিলেশন। আমরা ব্রিটিশ আমল থেকেই একটি জিনিস বাংলাদেশে প্রচলিত, আমরা চা বাগানগুলোতে যদি দেখি এখনো পর্যন্ত কর্মচারীদেরকে কর্মচারী হিসাবে ট্রিট করা হয়, তাদেরকে কিন্তু মানুষ হিসাবে ট্রিট করে না। তো এই জায়গাগুলোতে আমাদেরকে কর্মচারী বা যারা গার্মেন্টস শ্রমিক তাদেরকে কিন্তু মানুষ হিসাবে চিহ্নিত করতে হবে। আরেকটি জিনিস হচ্ছে দেখেন বাংলাদেশে একসময় অনেকগুলো ব্যবসা ছিল। কি ব্যবসা ছিল? দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট ব্যবসা ছিল আজকে বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাদের মেইন ব্যবসা ছিল একসময় ম্যান পাওয়ার বিজনেস। দ্যাট বিজনেস হ্যাজ গন। এই ব্যবসা চলে গেছে। এখন সমগ্র বিশ্ব বাংলাদেশের এই গেটটাকে ক্লোজ করে দিছে। মাননীয় প্রধানমন্ত্রী ঐকান্তর প্রচেষ্টায় কিছু কিছু গেট এখন খুলছে এবং কিছু কিছু যাওয়া শুরু। আরেকটি ব্যবসা ছিল পাটের ব্যবসা। দ্যাট গেট ওয়াজ অলরেডি ক্লোজড। বিএনপি সরকারের সময় যে কটি পাট কল ছিল সবগুলা প্রাইভেটাইজেশন কমিশনের আন্ডারে দিয়ে এগুলোকে বন্ধ করে দিছে। সেই ব্যবসা এখন আর নাই। এখন আর বলে না মানুষ যে জুট ইজ এ গোল্ডেন ডে, মানে গোল্ডেন থিংস ফর বাংলাদেশ, এই জিনিসটা এখন আর বলে না। থার্ড থিংস কি আছে এখন বাংলাদেশে হচ্ছে আপনার এখন এই যে গার্মেন্টস এইটি এখন একসময় বাংলাদেশে হিউজ ডিমান্ড ছিল। পাশাপাশি এখন কিন্তু অনেকগুলা দেশ ডেভেলপ করে গেছে। শ্রীলঙ্কা, ভিয়েতনাম এরা কিন্তু ডেভেলপ করে গেছে। এখন যে আপনি বলবেন বাংলাদেশের লেবার লো কস্ট, নো, এখন ভিয়েতনামের লেবারও লো কস্ট। আপনি এখন বলবেন শ্রীলঙ্কায় লো কস্ট, শ্রীলঙ্কাও লো কস্ট। বিষয়টা হচ্ছে যে একটা বায়ার যখন অর্ডার দেয়, এখন যখন আপনার এখানে এরকম ধরনের একটা আপনার সমস্যা দেখা দিবে, বায়ার আস্তে করে আপনার অন্য জায়গায় চলে যাবে। আরেকটি বার্তা যদি আমি বলি, আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে এই যে ট্রেড ইউনিয়ন নিয়ে অনেক কথা আছে। দেখেন কাঞ্চন ভাই, আমি একটা কথা বলি, ট্রেড ইউনিয়ন নিয়ে কথা আছে, ট্রেড ইউনিয়নকে হ্যান্ডেল করাও নিয়ে একটা কথা আছে। এখন আপনি ট্রেড ইউনিয়নকে কিভাবে হ্যান্ডেল করবেন সেটা হচ্ছে আপনার ধ্যান ধারণার উপর নির্ভর করে। আমি ব্যক্তিগতভাবে একটি ব্যাংকের সাথে জড়িত ছিলাম, সরকারি ব্যাংকের সাথে জড়িত ছিলাম। সেই ব্যাংকে ট্রেড ইউনিয়ন খুব মানে এক শক্তিশালী ট্রেড ইউনিয়ন ছিল। তো ওই ব্যাংকে একটা সরকারি নিয়োগ চলতেছিল। তো এখন ট্রেড ইউনিয়ন এটাকে নিয়ে খুব আপনার উঠে পড়ে লাগলো, নিয়োগ বাণিজ্য নিয়োগে। তো আমি ব্যক্তিগত পর্যায়ে গিয়ে ওই ব্যাংকের সাথে ওই ট্রেড ইউনিয়নের সাথে গিয়ে একটা পর্যায়ে হ্যান্ডেল করলাম এবং তারা কি করলেন, একটা পর্যায়ে বললো যে ঠিক আছে স্যার, আপনারা যখন এই জিনিসটা চাচ্ছেন, আপনারা যখন চাচ্ছেন যে এই জিনিসটা একদম ফেয়ার হবে, আসলেও ফেয়ার হবে, আমাদের এখানে কোনো ইয়ে নেই। তাদের সাথে
রিলেশনশিপটাকে তো আপনাকে ডেভেলপ করতে হবে। এখন আমি ট্রেড ইউনিয়নকে নিয়ে যদি আমি নিজেই দুর্নীতি করি, না, ট্রেড ইউনিয়ন কিন্তু একটা ভীতি আছে, একটা জুজুর ভয় কাজ করে যে আদৌ ট্রেড ইউনিয়ন গুলো দিয়ে। আমি আপনাকে বলি, এটা আপনি যদি দেখেন দুর্ভাগ্যক্রমে এই ট্রেড ইউনিয়ন গুলো কিন্তু নষ্ট হয়ে গেছে পলিটিক্যাল ইন্টারভেনশনের কারণে। একদম আমরা পলিটিক্যাল ইন্টারভেনশনের কারণে কিন্তু ট্রেড ইউনিয়ন নষ্ট হয়েছে। আবার আপনি যদি আমাদের বাংলাদেশের ঐতিহ্যের কথা ধরেন, 1960s এই ট্রেড ইউনিয়ন মুভমেন্টের মধ্য দিয়ে কিন্তু আজকের যে রাশেদ খান মেনন ধরেন, আজকে যে আমরা কাজী জাফর বা এরকম অজস্র শ্রমিক নেতা পেয়েছি। এমনকি ইন্ডিয়াতে আপনি দেখবেন প্রায় অর্ধ ডজন প্রধানমন্ত্রী এবং মানে আপনার কি বলে এটাকে রাষ্ট্রপতি ছিল যারা কিনা তাদের ট্রেড ইউনিয়ন দিয়ে রাজনীতি করেছে। কাজেই একটা হচ্ছে যে একটা স্টিগমাটাইজ করা, ডেফিনেটলি আপনি যদি এইভাবে ট্রেড ইউনিয়ন করেন, আমরা এটা জানতাম যে আদমজি কারখানায়, যেহেতু এটা নিয়ে পড়াশোনা করেছি সেই জন্য বলছি আপনাকে, যে ট্রেড ইউনিয়ন এবং একটা নেক্সাস ছিল, ট্রেড ইউনিয়নকে দিয়ে যারা করাপশনের সাথে জড়িত ছিল তারাই ট্রেড ইউনিয়নকে এই ভাগ বাটোয়ারা দিতে যেয়েই কিন্তু তারা এই ধরনের পরিবেশ তৈরি করেছে। তো কাজেই এককভাবে ট্রেড ইউনিয়নকে দায়ী করে, এবং আজকে আমার কাছে সবচেয়ে খারাপ লাগে যেভাবে এই যে ট্রেড ইউনিয়ন নেতা সবাই তো একরকম না। আপনি কি আমাদের এখানে আমি অনেক ট্রেড ইউনিয়ন নেতা চিনি যারা লেফট রাজনীতি করে, তাদের আদর্শটাই তো এই সূত্রে গাথা, ওয়ার্কিং ক্লাস নিয়ে রাজনীতি করবে, ওয়ার্কিং ক্লাস নিয়ে সামনে তারা সোসাইটি চেঞ্জ করতে চায়। কিন্তু তাদেরকে আপনি বলছেন যে তারা চাঁদা তুলে খাচ্ছে, তারা টাকা বানাচ্ছে, এ সমস্ত স্টিগমাটাইজ করার কোনো অর্থ আছে বলে আমি মনে করি না। এবং অনেক ট্রেড ইউনিয়ন আছে আমাদের মালিকরা তাদেরকে ওইখানে ট্রেড ইউনিয়ন করার সুযোগ দেয় না। আপনার আমাদের যেই ইয়েগুলো আছে ট্রেড ইউনিয়ন নিবন্ধন যাদের দেয় তাদেরকে তারা ব্ল্যাক লিস্ট করে রেখেছে যাতে তারা ট্রেড ইউনিয়ন করতে না পারে। তো আসলে আমি বলছি যে আপনাকে একটা, এবং আমরা যে তাত্ত্বিক জায়গাগুলো দেখি, এখনো তাত্ত্বিক জায়গাগুলো বাংলাদেশের যে বুর্জুয়া তাদেরকে বলা হয় যে তারা অ্যাবসলুট প্রফিট সিকিং মোটিভ নিয়ে তারা ব্যবসা করে, তারা কাউকে কোনো না। আমি জাস্ট একটু শেষ করছি। এবং এখানে আমি বলছি যে বাংলাদেশ এখন একটু সামনের দিকে যাচ্ছে আপনাকে, এবং এই যে কথাটা শাহেদ ভাই বলছে আমি খুবই তার সাথে এগ্রি করি। পৃথিবীর এই যে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে ব্যবসা শুরু হয়েছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে, এই এক্সপোর্ট লিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আপনার জাপান, তাইওয়ান, আপনার সাউথ কোরিয়া, হংকং, এই সমস্ত জায়গায় কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু এই প্রক্রিয়ায় কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা সরে গেছে। অল্টারনেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, এটাই স্বাভাবিক। আপনি একটা ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে আপনি আজীবন চলতে পারবেন না। আর আপনার 40 বছর 45 বছর হয়ে যাচ্ছে বা 30 বছর 35 বছর হয়ে যাচ্ছে, আপনি এখনো আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকরা কোন জায়গা থেকে না সরকারের কাছ থেকে ইনসেন্টিভ নিয়েছে আপনি বলেন না, যে কোনো রিসিশন হয়েছে প্রত্যেকটি জায়গা থেকে তারা নিয়েছে। আপনার এইসব জিনিসগুলো আসলে নির্মোহভাবে আলোচনা করা উচিত। আমি বলছি না শ্রমিকরা ভুল করলে, কিন্তু আপনি আননেসেসারি যে ঢালাও ভাবে যেভাবে শ্রমিক নেতাদের সম্পর্কে, বা অনেক নেতা আছে তারা প্রকৃত অর্থেই কিন্তু সমাজ প্রগতির সাথে রাজনীতির সাথে যুক্ত, তাদের একটা ইডিওলজির জায়গা থেকে তারা এই কাজটি করছে। আননেসেসারি আপনি হঠাৎ করে ফ্লোরে বেল বাজিয়ে আপনি শ্রমিকদের কর্মবিরতিতে নিয়ে যাবে না, শ্রমিকরা এটাকে মেনেই নিবে, এই জিনিসটা ছাঁটাই যেভাবে করছে আপনি বলেন না, এটা ঠিক না। আপনি একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আমরা যেভাবে লো কস্টে তাদেরকে খাটাই, আমরা যেভাবে শ্রমিকদেরকে আমরা যেভাবে খাটাই, আমরা তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। আপনি দেখেন যেভাবে আমাদের এখন কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলা গড়ে উঠছে, আমরা কি আসলে প্রকৃতপক্ষে কমপ্লায়েন্সের মধ্যে আছি কিনা এটাও তো আমাদের নজরদারিতে নিয়ে আসা উচিত। তো এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে সবাইকে দেখা উচিত আমাদের। যদিও এখন আস্তে আস্তে বড় বড় শিল্প কারখানাগুলো কমপ্লায়েন্সের মধ্যে আসতেছে, কিন্তু তারপরে এই যে হঠাৎ করে এতগুলা গার্মেন্টস ফ্যাক্টরিগুলাতে মানে বন্ধের সিদ্ধান্ত, এই জিনিসটা আর একটা কনফিডেন্স নিয়ে আমি কথা বলছি যে বাংলা, আমি আগেও বলেছি কথাটি, যে বাংলাদেশের মতো এরকম শ্রমিক পৃথিবীর আপনি কোথাও পাবেন না। এটা আমিও খুব কনফিডেন্স, কোথাও পাবেন না। কারণ তারা না জানে লেবার ল, না জানে লেবার অ্যাক্ট, তারা সাইড, তারা অ্যালিজিয়েন্ট, তারা মালিকের জন্য, মালিক শিপমেন্ট আসবে, তুমি আমার জন্য কাজ করো, রাত দিন কাজ করে, এটা নিয়ে তাদের কোন রকম ইয়ে নাই। মালয়েশিয়ায় সাধারণ একটা ব্যাগের ফ্যাক্টরি ভিজিট করতে গিয়েছিলাম, দ্যাট ওয়াজ এ হ্যান্ডিক্রাফট ব্যাগ। তা সেই লোকের হয়তো 10 মিনিট সময় লাগবে আর কাজটি শেষ করার জন্য। হি ওয়াজ আস্কিং ফর হিজ ওভারটাইম ফর 10 মিনিটস। সার্টেনলি এই জিনিসটা বাংলাদেশে কোনোদিন হতো না। বাংলাদেশের মানুষ খুব অল্পতে তুষ্ট হয় একেবারে। আমরা মালিক এবং শ্রমিক আমাদের জায়গাটাতে আমরা, ইট ইজ এ বিগ ফ্যাক্টর, আমাদের মধ্যে অনেক ধরনের একটা বড় ব্যবধান তৈরি হয়ে গেছে, যার ফলে এই জায়গাগুলোকে আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস স্যার যদি আমাদের একটু বলেন, সেটা হলো যে এই যে ট্রেড ইউনিয়ন নিয়ে
যে একটা শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে একটা ইয়ে আছে, ভীতি কাজ করে, একটা দ্বন্দ্ব কাজ করে, এর দ্বারা কি ক্রেতাদের, বিদেশি ক্রেতাদের কাছে কোনো ভুল বার্তা যায় কিনা? অবশ্যই যায়। এই বার্তা যাই যাক না কেন, দেখেন আমি বলি, বাংলাদেশে AFL-CIO, আমেরিকান ফেডারেশন অফ লেবার কংগ্রেস অফ ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন, তাদের অফিস বাংলাদেশে আছে, বিশাল অফিস, গুলশানে সলিডারিটি সেন্টার নাম দিয়ে। তারা যেভাবে আমাদের বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এবং সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু আপনার ওই বন্ধ করে দিয়েছে, আপনার জিএসপি বন্ধ করে দিয়েছে। আপনি তাকে দেখছেন না কি ষড়যন্ত্র করছে, বিকজ তার সাথে আপনি পেরে উঠছেন না। এবং তাদের যত অর্গানাইজেশন যেখানে ট্রেড ইউনিয়ন করতে চেয়েছে, তাদেরকে কিন্তু আপনি ট্রেড ইউনিয়ন করার অধিকার দিয়েছেন। আপনার শুধু ওই ঘোস্ট বা ভূতের ভয় হচ্ছে আপনার যারা লেফট রাজনীতি করছে, যারা শ্রমিকের প্রকৃত অর্থেই। আমাদের এখানে যেহেতু গার্মেন্টস মালিক কেউ নাই, তাদের কথা তো আমরা জানতে পারবো না, আমরা তাদের বিপক্ষেও না কাঞ্চন ভাই, আমরা তাদের বিপক্ষে না। আমরা জানি তাদেরও কষ্ট করেছে, একটা শিল্প তো এমনি ডেভেলপ করেনি। আমরা নিশ্চয়ই আমরা বলছি কোন জায়গার থেকে, যে আপনি দেখেন আপনার একটা পে স্কেল হয়েছে, আপনি 3 বছর আগে আপনার 4 বছর হয়ে গেছে আপনি মিনিমাম ওয়েজ দিয়েছেন। এখন তো একটা নরমাল সময়, আপনি আলোচনার মধ্যে আসতে পারতেন, আপনি আগের থেকে জিনিসটা চিন্তা করতে পারতেন। এটা কি আপনি কি প্রত্যেকটা সময় আন্দোলন করে তারপরে তারা সমাধান কি শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকেই করতে হবে, এটা কোনো কথা হলো নাকি? তারপরে আমরা যেটা দেখলাম যে একটা সুষ্ঠু সমাধান হয়েছে। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই প্লিজ। হোলি আর্টিজান থেকে এই সূর্যবাড়ি, এই জঙ্গি যে অবস্থান, আমরা ক্ষণে ক্ষণে দেখছি যে জঙ্গি কিন্তু দমন হচ্ছে, জঙ্গি কিন্তু তারপরে এই তৎপরতা কিন্তু আছেই। তো মোটা দাগে আপনি কি বলবেন? মোটা দাগে হচ্ছে এটি খুব ইজি ইস্যু না, জঙ্গিটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেনোমেনন। এবং আপনি যদি ইফ ইউ লুক অ্যাট ইভেন দি মডার্ন ওয়ার্ল্ড, আপনি জার্মানিতে আপনি কয়েকদিন আগে এত বড় একটা ঘটনা ঘটার পর আবার কিন্তু আপনি ওই শপিং মলে হওয়ার পরে কয়েকদিন, এই 3-4 দিন আগে আমরা দেখলাম বার্লিনে আবার ট্রাক নিয়ে। সো আলটিমেটলি এটা চাইলে পরেই, যেহেতু এটা একটা বৈশ্বিক সমস্যা, আপনি চাইলে পরেই কিন্তু এটা রাতারাতি আপনি এটাকে, একটা হচ্ছে আমি বলছি যে ইন্টারন্যাশনাল পলিটিক্স, তার অফশুট, এবং এই যে কানেক্টিভিটিগুলো তৈরি হচ্ছে, ইয়াং জেনারেশন তাদের একটা ভ্যাকুয়াম থাকার কারণে তারা অবসেসড হয়ে আছে, তাদের কোনো সামনে কোনো আইকন নাই, কোনো আপনার ওই ধরনের লিডারশিপ, বা তারা যেভাবে বেড়ে উঠেছে তাদেরকে অ্যাবজর্ব না করার কারণে তাদের মধ্যে এক ধরনের আপনার ওই ধরনের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হওয়া, বা নিজে মুসলমান বিবেচনা করে, এটা যেমন হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে আপনার যে যুদ্ধের দিকে বিচারের কথা বলে যে পরিমাণ টাকা এখানে ইনভেস্ট হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস যে এই পেট্রোল বোমা, আপনার একজন দর্জি, কোথায় আপনার সেবক, আপনি কাকে বাদ দিয়েছেন, আপনি বিদেশি, এটা একটা অস্থিরতা তৈরি করার জন্য। এখন এটা টিকেল ডাউন প্রসেসে যাদের কাছে টাকাটা গিয়েছে তারা তো এখনো এখানে রয়েছে, একেবারে চাইলেই আমি একেবারে। তারপরে আপনি চিন্তা করুন যে আমাদের একটা পুলিশ ফোর্স, যে ফোর্সের আধুনিকায়ন হয়নি, মডার্নাইজেশন হয়নি, রিফর্ম হয়নি, তার এমপ্লয়মেন্টে ঘাটতি আছে, তার রিসোর্সে ঘাটতি আছে, তার ট্রেনিং এ ঘাটতি আছে, দক্ষতায় ঘাটতি আছে, আইটির জ্ঞানে, নানা লিমিটেশন থাকা সত্ত্বেও তারা কাজ একের পর এক করছে। আমি তো মনে করি যে এটি তাদেরকে বাহবা দেওয়া উচিত। হলিউডিজম ঘটনার পরে পুরো সোসাইটির মধ্যে যে প্যানিকটা তৈরি হয়েছিল, প্লাস আমি বলবো যে এই আমাদের যে ইমেজের যে ব্যাপারটি তৈরি হয়েছিল বহির্বিশ্বে, তারা যে একের পর এক অপারেশনগুলো করে কিন্তু এটি কিন্তু তারা একটা বড় স্বস্তি দিয়েছে। আমাদের অ্যাম্বাসেডাররা কিন্তু এটা ওপেন বলেছেন যে বাংলাদেশে, এমনকি বিভিন্ন দেশের, যেহেতু আমার ডিপার্টমেন্ট এটা নিয়ে কাজ করে, বিভিন্ন দেশ তারা চিঠি পাঠাচ্ছে যে তোমরা কিভাবে এগুলো করছো আমাদেরকে জানাও। একটা সমালোচনা ছিল যে এদেরকে জীবিত উদ্ধার করে তাদেরকে যদি করা যেত। আমি এটাকে খুব আমি মনে করি যে এটা খুব প্রাসঙ্গিক না, এই কারণে মনে করছি। আলোচনা যাই একটু মোহাম্মদ শাহেদ, আপনি যদি বলেন। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমার কিছু বিশেষ ব্যাখ্যা রয়েছে এইগুলা ব্যাপারে। দেখেন, জঙ্গিবাদ এটা বাংলাদেশের একক সমস্যা না, যেটা জিয়া স্যার বললো, এটা আমাদের একটা বৈশ্বিক সমস্যা। জঙ্গিবাদ কিন্তু বাংলাদেশে ভারতের মতন জায়গায় হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। বিষয়টা হচ্ছে হলি আর্টিজানের সময় আমরা দেখলাম যে জঙ্গিবাদের উত্থানটা সবচেয়ে বেশি দেখলাম। এর আগে যে অন্য রূপ দেখেছি, এর আগে যে হয়নি দেখিনি, হয়েছে। আমরা দেখেছি খুব বিচ্ছিন্ন ঘটনা দেখেছি। আমরা বিভিন্ন গোত্রের লোকজনের উপরে কিন্তু আমরা আক্রমণ হতে দেখেছি। হলি আর্টিজানের যে জিনিসটা হলো, এটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো। এবং তারপর কি হলো, তারপর শোলাকিয়াতে
কিন্তু আরেকটি ঈদ জামাতের মতো জায়গায় আরেকটি রূপ ধারণ করলো। বিষয়টা হচ্ছে যে আমরা এটাকে কিভাবে বিশ্লেষণ করব। বিষয়টা হচ্ছে দেখেন আপনি একটা জিনিস যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অনেক রকম ইকুইপমেন্ট মানে স্বল্পতা বা স্যার যেটা বললেন যে আইটি লিমিটেশন থাকা সত্ত্বেও তারা কিন্তু ওয়েল ইকুইপড হয়ে কিন্তু এই জিনিসটার পিছনে লেগেছে। আমি একটু ফিরে যেতে চাই হলি আর্টিজানের ঘটনার আরো কিছুদিন আগে ফিরে যেতে চাই। আমি এই রেফারেন্সটি আমি সবসময় দেই। আপনার আজ থেকে বছর 2 আগে চট্টগ্রামে একটি আপনার জঙ্গি সংগঠন উদ্ধার হয়েছিল, হামজা ব্রিগেড। আমি যদি স্যার আপনি যদি ভুল না করে থাকি, র্যাব এটাকে উদ্ধার করেছিল এবং র্যাব এটাকে উদ্ধার করতে গিয়ে একটা পর্যায়ে কিন্তু র্যাব এটার যিনি টাকা সোর্সিং করেছিলেন, যার অ্যাকাউন্টে এটি লেনদেন হয়েছিল, সেটিকেও কিন্তু র্যাব ডিটেক্ট করে আইনের আওতায় তারা নিয়ে এসেছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই জিনিসটা যাদেরকে নিয়ে এসেছিল আমরা দেখলাম আইনের বেশ কিছুটা ফাঁক ফোকরের কারণে কিন্তু তারা বেরো হয়ে গিয়েছে। আইনি প্রক্রিয়া, আমি এই জায়গায় যাব না। কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি যেটা কথা বলি, দেখেন গতকালকে যে ঘটনাটি ঘটেছে, আমি আমার পেশাগত কারণে হোক বা যেভাবেই কারণে হোক এই জিনিসটাকে আমার একদম ডিরেক্টলি মনিটরিং করার সুযোগ হয়েছে, যেহেতু আমার নিজের একটা পত্রিকা আছে, পত্রিকার সম্পাদক। আমার এক সাংবাদিক এসে বললেন যে আমাদের এখন যে ক্রাইম কাউন্টার টেরোরিজমের যিনি ডিআইজি মনির সাহেব, যখন বোম এক্সপ্লোর হলো উনি একদম এরকম ডিস্টেন্সে উনি দাঁড়ানো এবং এসে উনি সাংবাদিককে রিকোয়েস্ট করতেছে যে আপনারা একটু আগুন জ্বালান, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। এই যে তাদের একটা ডেডিকেশন, আপনি দেখেন হলি আর্টিজানে একজন ইন্সপেক্টর, একজন এএসপি, তারা যেভাবে জীবন দিল। আজকে আমরা কথায় কথায় পুলিশকে আমরা আঙ্গুল তুলে কথা বলি, অথচ এই পুলিশ কিন্তু আমাদের জন্য জীবন দেয়। কথায় কথায় আমরা র্যাবকে নিয়ে সমালোচনা করি, অথচ এই র্যাব না যদি সৃষ্টি না হতো আজকে আমি আপনি হয়তো অনেকেই অনিরাপদ হয়ে থাকতাম। সমালোচনা আছে, একেবারে আমি সমালোচনা উড়িয়ে দিচ্ছি না, তারপরেও আমার কাছে কথা বলছি র্যাবের যদি দুটো তাদের নিয়ে বিতর্ক থেকে থাকে, 100টা তাদের ভালো কাজ রয়েছে, আর যেই দুটো বিতর্ক রয়েছে সেই দুটোরও নিশ্চয়ই তাদের কাছে ব্যাখ্যা রয়েছে। আরেকটি জিনিস আমি বলতে চাই একদম স্পেসিফিক্যালি, আমরা যেই তাড়াতাড়ি আমরা এই জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, জিয়া স্যারের মতো আমি এই কথাটা একবারেই বলতে চাই, বিশ্বের অনেক দেশে বাংলাদেশ একটা রোল মডেল হয়ে দাঁড়াবে। আচ্ছা, আমরা একটু বিরতি নিব, বিরতির পর এসে শুনবো এই যে নারী আত্মঘাতী যে একটি আমরা দেখলাম যে নারী আত্মঘাতী নেওয়ার মতন একটা ঘটনা ঘটলো, এই বিষয়ে আপনার কাছ থেকে শুনবো। আমরা আলোচনা করছিলাম জঙ্গি ইস্যু নিয়ে। আমরা যদি স্যার, আপনি তো এই বিষয়ে শিক্ষক, আপনার কাছে যদি আমরা জানতে চাই যে এই যে নারী আত্মঘাতী হওয়া, এটা আমরা দেখেছিলাম কিন্তু 2013 সালের, এটা খুব চোখের আড়ালে ছিল। সম্ভবত কুমিল্লায় জঙ্গি আস্তানায় এরকম একজন নারী 13ই মার্চ, আমার কাছে যে তথ্য আছে 2013 সালের 2003 সালের 13ই মার্চ একটি জেএমবির আস্তানায় র্যাব অভিযান পরিচালনা করেছিল এবং সেখানে মোল্লা ওমরের স্ত্রী সাইদা নাইমা সুমাইয়া নামে একজন নারী তার 2 শিশুকে নিয়ে আত্মঘাতী হয়েছিলেন। প্রায় 13 বছর পর আমরা ঠিক একই ঘটনা আবার দেখলাম এই আশকোনায়। আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি গত 3-4 দিন ধরে। আমার যেটা মনে হয়েছে যে এটি কিন্তু একটা মেইন স্ট্রিম ট্রেন্ড না, এই কারণে না যে এটি কিন্তু আপনি যদি দেখেন, প্রথমত আমাদের নারী সমাজের মধ্যে এখনো এই ধরনের আমি বলবো যে কন্ডিশন কিন্তু বিরাজ করছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের নারীরা কিন্তু, আপনি যদি চিন্তা করেন, আমাদের অনেক আধুনিকায়ন প্রক্রিয়া, নারীর এম্পাওয়ারমেন্ট, সব কিছু মিলে কিন্তু সাধারণ নারীরা এটার মধ্যে বাড়বেন, যে আমাদের যে ট্রান্সফরমেশন হচ্ছে সব কিছু মিলে। যদিও এখানে একটা বিষয় আছে, সেটা আমি পরে আসছি। মূল বিষয়টা হচ্ছে যে আপনি এই যাদেরই নারীদের আপনি দেখবেন যে তাদের কিন্তু ডুয়াল আইডেন্টিটি হয়ে গেছে। এটা মূলত তারা কোনো না কোনো জঙ্গির স্ত্রী বা জঙ্গির বোন, কথার কথা বলছি, বোন হয়তো আসেনি, আপনি হয়তো সামনেও দেখতে পাবেন। অর্থাৎ এই যে নেক্সাসটা, পারিবারিক নেক্সাস, এই পারিবারিক নেক্সাসের মধ্যেই তারা জঙ্গি হিসেবে ডেভেলপ করছে। সেই অর্থে তাদেরকে আলাদাভাবে নারী জঙ্গি কিংবা আলাদাভাবে আপনি যদি বলেন শিশু জঙ্গি, এবং এগুলো আপনি দেখবেন যে এটা এই নেক্সাসটা বহুদিন ধরে বাংলাদেশে বিরাজ করছে।
বিশেষ করে জামাতে ইসলাম যেই পলিটিক্স যারা করে আপনি দেখবেন তাদের প্রত্যেকটা স্ত্রী কম বেশি যারা লিডার কোনো না কোনোভাবে এটার সাথেও তারা সম্পৃক্ত, অর্থাৎ তাদের যে নিজস্ব আইডেন্টিটি সেই আইডেন্টিটিটা কিন্তু তারা ব্লার করে তারা ওই তার হাজবেন্ডের স্ত্রীর আইডেন্টিটি নিয়েই বাঁচছে। এবং এটি একটি কনজারভেটিভ ভ্যালুজের মধ্যে যেহেতু তারা বেড়ে ওঠে, মানে এই যে যারাই এইসব নিয়ে কাজ করছে জঙ্গি টঙ্গি এইগুলোর সাথে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে নারীদের ওই স্বাধীনতা বোধটা কিন্তু লুপ্ত হয়ে যায় যখনই ওই হাজবেন্ডের প্রতি ভালোবাসা, তার প্রতি দায়িত্ব কর্তব্য এই জিনিসটি বেশি থাকে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রেই কোনো না কোনোভাবে পারিবারিক বলয়ের মধ্যেই তারা একটা সাবস্টিটিউট হিসেবে কাজ করছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে নারী জঙ্গিবাদ এ কথাটা বলা একটু আমার মনে হয় আর একটু চিন্তা করে, কারণ এই আইডেন্টিটিটা নারী হিসেবে সে জঙ্গি না, সে হচ্ছে একজন জঙ্গির স্ত্রী হিসেবে মানে অধিকাংশ ক্ষেত্রে। যদি এইখানে যাই, আপনার পয়েন্টে যাই, আমরা একটু শাহেদ ভাইয়ের কাছে যাই, যদি বলি যে কিন্তু আত্মঘাতীটা কেন? শিশু, একজন নারী তার শিশুকে নিয়ে আত্মঘাতী হলেন। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে দেখেন, আমিও জিয়াসারের সাথে সমস্যারে এক কথাই বলতে চাই, নারী জঙ্গি বলে নিয়ে কথা না, বা আমি এই কথাটাও বলতে চাই না, আমি এই কথাটাও বলতে চাই না যে সে কারোর স্ত্রী। ইটসেলফ ইজ এ জঙ্গি, সে নিজেই একজন জঙ্গি, কারণ সে তার বিবেক বুদ্ধির দায়িত্ববোধ থেকেই সে জঙ্গিবাদের তৈরি, আইডিয়াল কথা। আমি মানে সে জঙ্গিবাদের তৈরি হয়েছে। কালকে দেখেন যে ঘটনাটি ঘটেছে, সে নিজে নিয়ে এসে একদম মিডিয়ার সামনে তার টান দিয়ে, কি বলে, হুক টান দিয়ে সে আত্মঘাত করলো এবং সে নিজেও মরলো, তার সন্তানকেও মেরে ফেললো। এটা সুইসাইড স্কোয়াড তো আমরা অতীতে আমরা অনেক দেখেছি। আমরা এরকম একটা পন্থা তারা বেছে নিয়েছে। দেখেন, আমি আপনাকে একটি জিনিস বুঝি যে জামাত ইসলামীর রাজনীতিটা খুব খারাপ একটা রাজনীতি। কি রাজনীতি আপনাকে আমি একটু ব্যাখ্যা করি। আমি আচ্ছা, এই ব্যাখ্যাতে যাই, কিন্তু আমাদের আরেকটি সাবজেক্ট আছে, আমার মনে হয় ওই সাবজেক্টটা আলোচনা করি, তারপরে যদি সময় থাকে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নির্বাচনকালীন সহায়ক সরকার বলে একটা রূপরেখা দেবে বলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান আজকে বলেছেন। আমরা দেখলাম যে এর আগে কিন্তু নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে একটি রূপরেখা দিয়েছিল, সেটা নিয়ে এখন এক ধরনের আলোচনা সমালোচনা চলছে। এমনি একটি অবস্থায় কিন্তু আজকে বিএনপি নেতা নজরুল ইসলাম খান এই তত্ত্ব দিলেন, এটা কিভাবে দেখবেন? এর মধ্যে দুটো দিক আছে। একটি হচ্ছে বিএনপির যে একটা অস্থির অবস্থার মধ্যে আছে, তারা হয়তো একবার এক সময় তারা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলেছিলেন। কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন আমরা সবাই জানি, এটা একেবারেই বিএনপি আন্দোলন থেকে কি ফিরে আসলো? আমি সেটাই বলছি, সরে আসছে। এখন যেহেতু তারা মোটামুটি, এটা আমার পার্সোনাল পারসেপশন, যে তারা হয়তোবা ডিসিশন নিয়ে ফেলেছে তারা নেক্সট ইলেকশনে যাবে। এখন তারা যতটুকু কনসেশন গভর্নমেন্টের কাছ থেকে নিতে পারে আমার ধারণা সেই জায়গাটাই। তবে আমি এটাকে নেগেটিভও বলছি না, কারণ হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু তিনি বারবার বলার চেষ্টা করছেন যে তিনি, এটা যেটা বোঝা যাচ্ছে যে তিনি ফেয়ার এবং ফ্রি একটা ইলেকশন দেখতে চান, এবং দেখতে চান বলেই কিন্তু তিনি এটার একটা অনুরণন কিন্তু আমরা নারায়ণগঞ্জের ইলেকশনে আমরা দেখেছি যে এত সুন্দর ইলেকশন সম্ভবত বাংলাদেশের ইতিহাসে করেনি। আমার ধারণা যে মানে কোনো পক্ষই বাড়াবাড়ি করেনি, কোনো ধরনের বড় কমপ্লেন আমি শুনেছি। আপনাদের মিডিয়ার লোকজন কেন্দ্রের ভিতরে যখন ভোট গণনা হচ্ছে, বিএনপির একজন এজেন্টের কাছে বারবার প্রশ্ন করছে এবং তাকে পোক করার চেষ্টা করা হচ্ছিল যে সবাইকে ঠিকমতো ভোট দিতে পেরেছে, কেউ কেউ কি বাধাগ্রস্ত হচ্ছে। তিনি একজন নারী যিনি বিএনপির এজেন্ট ছিলেন, তিনি বারবার বলছেন যে না, ইলেকশন খুব ভালো হয়েছে, এখানে সবাই এখানে কোনো অনিয়ম হয়নি। 3-4বার এই প্রশ্ন করার পরে এই কথাটি বলছে। আলটিমেটলি আমি মনে করি যে এটি শুভ লক্ষণ, কারণ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা চাই যে বিএনপির মতো একটা দল তার পার্টিসিপেশন ইলেকশনে থাকুক, এবং ইলেকশনে থাকলে পরে গণতন্ত্র সমৃদ্ধ হবে, এবং এর মধ্য দিয়ে জনগণ নিশ্চয়ই চয়েস করে নিবে। যদি আমাদের বর্তমান যে সরকার আছে তারা যে উন্নয়নের কাজ করছে, তারা যে দেশের পরিবর্তনের একটা ব্যাপক অগ্রগতি সূচিত করেছে, আমি তো মনে করি যে এখানে তাদেরও ভয় থাকার কিছু নাই, যে তারা একেবারে নারায়ণগঞ্জ একটা বড় উদাহরণ, ভালো ক্যান্ডিডেট দিলে বা তার কাজের স্বীকৃতি কিন্তু সে পাবে। এই সমস্ত জিনিস মধ্যে যদি আমরা থাকি, তাহলে সুশাসনের কথা বলছি, কিংবা আমরা যেই ভালো একটা সমাজের দিকে যেতে চাচ্ছি, উন্নত বিশ্বের সাথে আমরা পাল্লা লাগিয়ে আমরা যে একটা সার্টেন টাইমে আমরা সেই জায়গায় পৌঁছতে চাচ্ছি, সেগুলো বাস্তবায়ন হবে। বিএনপির এই কথাটাকে আমি রেটরিক হিসেবে দেখছি, কিছুটা রেটরিক দেখছি, যে তারা একটা কনসেশন করে তারা একটা ভালো
যতটুকু সম্ভব নির্বাচন কমিশন বা সরকারের তরফ থেকে একটা প্রেসার তৈরি করে দিয়ে তারা ইলেকশনে আসতে চায়, এই জিনিসটি তারা রাখতে চায় এজেন্ডায়। জি মোহাম্মদ শাহেদ, এই যে নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেওয়ার কথা বললেন, এটা ধন্যবাদ। মানে কিভাবে নেন আপনি? দেখেন, আমি বিষয়টি বলি। প্রথম যখন বিএনপি কিছুদিন আগে হঠাৎ করে নির্বাচন কমিশনের একটি রূপরেখার ব্যাপারে তারা, হঠাৎ করে না, কারণ নির্বাচন কমিশনের মেয়াদ শেষ, তারা রূপরেখা গতবারও দিয়েছে। কিন্তু দেখেন, গতবারে যখন সার্চ কমিটি গঠন করা হয়, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের নেতৃত্বে কিন্তু বিএনপি গিয়েছিল, গিয়ে তারা বলেছিল যে আমরা আমাদের কোনো সাজেশন নাই। এবার যে জিনিসটা আমি হঠাৎ করে কথাটা এইভাবেই বললাম, যে এবার কিন্তু তারা একটা রূপরেখা তৈরি করেছে। সেই রূপরেখাটাকে কিন্তু আমি ইতিবাচক হিসেবে দেখতেছি। কিভাবে ইতিবাচক হিসেবে দেখতেছি? যে তারা সেখানে বলেছেন যে নির্বাচন কমিশনের একটি আইনের কথা বলেছেন, যে আইনটি স্বাধীনতার পরবর্তী সময় এত বছরেও কিন্তু কোনো সরকারই কিন্তু এই আইনটিকে বাস্তবায়নে প্রণয়ন করার জন্য তারা কিন্তু চেষ্টা করেনি। আমি এই জিনিসটাকে একটা ইতিবাচক হিসাবে দেখছি। তো এইখানে বিএনপি যে জিনিসটি হয়েছে, আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে যে বিএনপির একটি বিজয় হয়েছে অলরেডি। কারণ মহামান্য রাষ্ট্রপতির সাথে যে তারা কনভারসেশন করেছে, বিএনপির এতদিন ধরে অভিযোগ ছিল যে তাদেরকে কথা বলতে দেওয়া হয় না, তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না, অথচ তাদেরকে কিন্তু ডেকে, দে আর দি ফার্স্ট মানে গ্রুপ যাদেরকে মহামান্য রাষ্ট্রপতি প্রথম ডাকলেন, হ্যাঁ, ডেকে তাদের সাথে তারাও হ্যাপি, এবং তারাও কিন্তু হ্যাপি, এবং মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে আপনাদের কথাগুলো আমরা বিবেচনায় নিয়ে আসবো। এবং আরেকটি জিনিস হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু সংসদে বলেছেন যে এটি রাষ্ট্রপতির এখতিয়ার, রাষ্ট্রপতি যেভাবে করবেন সেটি আমরা দেখব। এই জিনিসগুলো ঠিক আছে। যেরকম একটি জিনিস বিএনপির ওই প্রস্তাবনাতে আমার কাছে একটি কন্ট্রাডিক্টরি বিষয় লেগেছে, যেরকম জামাত ইসলামীকে নিয়ে আসলে রাজনীতি, আমি যে কথাটা একটু আগে বলতে চেষ্টা করেছিলাম, আমি সেই কথা যাব না। জামাত ইসলামীর ব্যাপারে তারা কিন্তু একটি জায়গায় ওখানে একটা ফাঁক রেখেছে, যে এইখানে আলোচনায় কারা আসবে। আলোচনায় আসবে যারা স্বাধীনতা পরবর্তী সময় মানে সংসদে প্রতিনিধিত্ব করেছে, অথবা যারা এই নিবন্ধিত রাজনৈতিক দল। তা প্রতিনিধিত্ব জামাত এখন অনেক সময় করেছে, যদিও এখন তারা নিবন্ধিত রাজনৈতিক দল। এইগুলো হচ্ছে কন্ট্রাডিক্টরি আলোচনা। আরেকটা জিনিস হচ্ছে, এখন তারা নির্বাচনকালীন সহায়ক সরকার, এইটিকে কি রূপরেখা দেয়, এটা আমাদেরকে এখন পর্যবেক্ষণ করতে হবে। এই মুহূর্তে এটাকে নিয়ে কোনো কথা বলা যাবে না, কারণ বিএনপি এখন তাদের যে রাজনৈতিক অবস্থান, এবং তাদেরও তো নেতাকর্মী রয়েছে, তারা অনেক দিন ধরে ক্ষমতার বাইরে, ইভেন দেন গত 5 বছর ধরে, তারা 3-4 বছর ধরে তারা পার্লামেন্টের বাইরে। সুতরাং তাদেরকে এখন কোনো না কোনোভাবে ইলেকশনে যেতে হবে। আরেকটি জিনিস হচ্ছে, এবারের যে নারায়ণগঞ্জে যে সিটি নির্বাচনটি হয়েছে, এখানে বিএনপির পরাজয়ের মূল কারণ হচ্ছে তারা যে 92 দিনের আন্দোলন করেছে, তারা যে 92 দিনে জ্বালাও পোড়াও করেছে, এইগুলা কিন্তু মানুষ ভুলে নেই। ওখানে কিন্তু ক্যান্ডিডেটও, আওয়ামী লীগের যে ক্যান্ডিডেট ছিলেন, সে ক্যান্ডিডেটও আপনাকে হেভিওয়েট মানে ক্যান্ডিডেট, এবং হেভিওয়েট ছিলেন। আবার সাখাওয়াত সাহেব, তিনিও কিন্তু আপনাকে মনে রাখতে হবে প্রায় 95-96 হাজার ভোট পেয়েছেন। আচ্ছা, আমি যদি এই আলোচনায় থাকি এবং যদি আপনার কাছে জানতে চাই যে যদি নির্বাচন কমিশন পুনর্গঠনটা যদি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হয়, তাহলে কি নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রয়োজন আছে কিনা মনে করেন? আমি আপনাকে বলি, গতবার যখন নির্বাচন মানে সহায়ক সরকার নিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী তদানীন্তন বিরোধী দলীয় নেত্রীকে ফোন করলেন, এবং তিনি বলেছেন যে আপনি যেভাবে চান আমি সেভাবে সরকার, এই সরকারটি গঠন করবেন, সেদিন কিন্তু তিনি মানে আপনার সাড়া দেননি। এখন কিন্তু তিনি সেখান থেকে সরে এসছেন, কারণ তার দলের নেতাকর্মীদের চাপ আছে। তো কি জন্য এই দলটি মানুষ করবে? সব যদি চেয়ারপারসন আর তার ছেলে লন্ডন থেকে বসে ডিসিশন নেয়, তাহলে তো তার দল কেউ করবে না। সুতরাং তার দলের একটি চাপ আছে। সুতরাং আমার কাছে মনে হয় আরেকটি জিনিস, এখানে আওয়ামী লীগ এবং বিএনপির একটা বড় ভুল আছে। সেই জিনিসটা হচ্ছে, এদের দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের বক্তব্যের আগে দলের মধ্যম পর্যায়ের নেতা নেত্রীরা আলোচনার সবকিছু বানচাল করে ফেলে। তারা মিডিয়ার সামনে এমন এমন কথা উপস্থাপন করে বসে যে আলোচনার আর কোনো পরিস্থিতি থাকে না। মাননীয় প্রধানমন্ত্রী একরকম কথা বলছে, তার দলের লোকজন সেটিকে খণ্ডায়, সেটিকে একদম নিয়ে গেল। আরেকদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে এটি রাষ্ট্রপতির এখতিয়ার, তার দলের লোকজন বলছে যে এই আলোচনা অন্তঃশ্বাসশূন্য। তাহলে কি এটা মাননীয় প্রধানমন্ত্রীকে ডিজন করা হইলো? তাহলে এই জিনিসগুলা আবার খালেদা জিয়া একরকম কথা বলতেছে, গয়েশ্বর বাবু সেটিকে অন্যভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই জিনিসগুলা করা যাবে না। আমার কাছে মনে হয় যে বিএনপি, আওয়ামী লীগ যেভাবেই কথা বলুক না কেন, বা অন্যান্য রাজনৈতিক দলগুলা যেভাবেই কথা বলুক না কেন, এটি তাদেরকে একটা ইউনিফাইড ওয়েতে কথা বলতে হবে। আমার মনে হয় কি, স্যার, আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা হলো যে যদি শক্তিশালী একটি নির্বাচন কমিশন গঠন করা হয়,
তাহলে কি নির্বাচনকালীন সরকারের প্রয়োজনীয়তা আছে কিনা, আর এই সরকারের রূপরেখাই বা কি হবে? না, আমি অনেস্টলি বলি আপনাকে, আমরা আসলে খুব বিস্মৃতি জাতি, তো আমরা সহজে ভুলে যাই। এই যে আপনি যদি আমাদের বর্তমান যে নির্বাচন কমিশনার আছে, আপনি যদি কম্পেয়ার করেন বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নির্বাচন, অ্যাপার্ট ফ্রম দি 111, আপনি সেটা বাদ দেন, সেটা তো সরকারি মানে রাজনৈতিক দলের ইয়ে না, নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন আপনাকে ক্ষমতা আসার পর যে পরিমাণ নির্বাচন উপহার দিয়েছে, আপনার বিশুদ্ধ নির্বাচন প্রায় 5000। বিশুদ্ধ বলছেন কেন? না, আমি বলছি আপনার প্রথম, আপনি খেয়াল আছে কি বিশুদ্ধ বলার পিছনে যুক্তি আছে। আমি বলছি যে আপনার একেবারে মানে আমি বলছি যে মানে ইউনিয়ন পরিষদ বা অনেক নির্বাচন কিন্তু, এবং সেই নির্বাচনে আবার অনেক প্রাণহানিও ঘটেছে। আমি পরে আসছি, ইউপি নির্বাচনে প্রায় 144 জন মানুষ কথা বলি। আমি বলছি যে আমি ব্যাপারটা কন্টেস্ট করার জন্য বলছি না, আমি খুব নির্মমভাবে বলছি। আপনার প্রথম দিকে যে 4000 5000 ইলেকশন হয়েছে, প্রতিটি ইলেকশন কিন্তু বাংলাদেশের ইতিহাসে এত ভালো ইলেকশন হয়নি। এটা শুরু হয়েছে যে হোঁচটটা খেয়েছে, কিন্তু তারও আগে কিন্তু এই যে আমাদের যে 5ই জানুয়ারি নির্বাচনটা কিন্তু আমাদের একটা হোঁচট খেয়েছে। এখন এই 5ই জানুয়ারি নির্বাচন কিন্তু আমি বলি আজকের বাস্তবতায় বিএনপি, আমি এটা অনেক জায়গায় বলেছি, বিএনপি যে নির্বাচনে আসেনি, এটা যে একটা বড় ভ্যাকুয়াম তৈরি করেছে। একটা এই যে 154 জন নির্বাচন, আপনি একটা বড় দল যদি নির্বাচনে না, এগুলো তো আলোচনা, অর্থহীন আলোচনা। একটা বড় দল যদি নির্বাচনে না আসে, সেই নির্বাচনের কোনো জিল থাকে? সেটাই হয়েছে। এবং যিনি 154 জন নির্বাচিত হয়েছে, আমি যদি প্রার্থী হতাম, আমিও চাইতাম যে এই নির্বাচন করে তো আনন্দ নেই, সুতরাং আমি 50,000 টাকা দিয়ে আমার প্রার্থীকে 50 লাখ টাকা দিয়ে বসিয়ে দিলাম যে তোমার ইলেকশন, আমার তো 50 লাখ, আরো 50 লাখ টাকা সেফ হলো। এগুলো তো সহজ কথা। এবং এ কারণে কিন্তু নির্বাচন কমিশনের মধ্যে এক ধরনের একটা ভ্যাকুয়াম তৈরি, যে শূন্যতা তৈরি হয়েছে, তাদের মধ্যে মানে একটা ল্যাক্স বা আলগা ভাব এসছে। এটা একটা মানে আমি বলবো যে এক ধরনের শেষের দিকে আছি, আমি শেষ করছি। এখন কথা হচ্ছে যে আমি সর্বশেষ যেটা মনে করছি, আমরা সামনের যে ইলেকশন, আমি একটা জিনিস মনে করি যে আমাদের সোসাইটি এবং আমাদের রাষ্ট্র যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা ডেভেলপমেন্ট, একটা টেক অফ পর্যায়ে আছে। এই পর্যায়ে কিন্তু আপনি পজিটিভ রাজনীতি যদি না করেন, আপনি কিন্তু টিকতে পারবেন না। নারায়ণগঞ্জের রাজনীতি কিন্তু একটি বড় উদাহরণ। আপনি খেয়াল করে দেখেন যে আপনি বলেছেন, সর্বশেষ বলার পরেও আপনি কিন্তু খুব বেশি প্রতিষ্ঠিত করতে পারেননি যে এখানে নির্বাচন কারচুপি হয়েছে, এই হয়েছে, মানে খুব হালকা করে একদম মানে সর্বশেষ পর্যায়ে একটি কথা বলেছে, সারাদিনই কিন্তু তারা বলেছে। আমি একদম শেষ সময় আছি, একটু শাহেদ ভাইয়ের কাছে যাই। শাহেদ ভাই, আপনি যদি আমাকে বলেন যে ইতিবাচক কোনো কিছু দেখছেন কিনা এই যে নজরুল ইসলাম খানের এই যে বক্তব্য, এই যে কথা, যে এটা কি মানে নির্বাচনকালীন একটা সহায়ক সরকার গঠনে যে ইঙ্গিত দিলেন, তার মানে নির্বাচনে আসার একটা কথা, নির্বাচনে যোগ দেওয়ার একটা কথা, কোনো আশার আলো আছে কিনা, কোনো ইতিবাচক কিছু? আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখছি এই কারণেই, কারণ তারা রূপরেখা এখনো ঘোষণা করেনি। রূপরেখাটা তারা কিরকম ভাবে ঘোষণা করবে, সেটার এগেনস্টে সরকার কিভাবে রিয়্যাক্ট করবে, সেটা আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু তারা যদি রূপরেখাটি, এই যে গতবার যেরকম নির্বাচন কমিশনের একটি রূপরেখা দিয়েছে যেখানে কথা বলার সুযোগ আছে, এরকম সুযোগ থাকার যদি তারা রূপরেখা দেয়, অবশ্যই সরকার সেটিকে বিবেচনা করবে। কারণ একটি বড় রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করুক, সেটি সব সরকারই চায়। সবাই চায় যে একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি হোক। এই যে 154 জন আনকন্টেস্ট এমপি আমাদের এখানে আছে, এইটিকে নিয়ে তো আমরা যখন বিভিন্ন জায়গায় কথা উঠে গেলে আমরা কোনো কথার উত্তর দিতে পারিনি। কিন্তু তবে এটাও ঠিক কথা, ওইটাকে যে আমি খারাপ বলবো তাও না, কারণ একটা নির্বাচনে যদি তার অপোজিট পার্টি না থাকে, ঠিকই করবে, আনকন্টেস্ট হবেই। তাহলে সুতরাং আমার কাছে মনে হয় যে রাজনীতিতে দেয়ার ইজ নো ফুল স্টপ, রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নাই, যেখানে শেষ সেখান থেকেই শুরু। আমার কাছে মনে হয় আমাদের এখন সময় এসছে সবকিছু বিচার বিশ্লেষণ করেই আমাদেরকে সামনের দিকে আগানো। জি, থ্যাংক ইউ স্যার, আপনারা কষ্ট স্বীকার করে অনুষ্ঠানে এসেছেন, আপনাদের দুইজনকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।